আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ভিত্তিক টিউটোরিয়াল ভার্চুয়াল স্কুলে সকলকে স্বাগতম। প্রথমে আজকে আমরা শুরু করতে যাচ্ছি রসায়ন বিজ্ঞান নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় দিয়ে, এবং আমরা সকলেই জানি অধ্যায়টির নাম পদার্থের গঠন। তো পদার্থের গঠন আসলে শুধু কেমিস্ট্রি নয়, কেমিস্ট্রি, ফিজিক্স তথা সায়েন্সের খুব মৌলিক একটা অধ্যায়। কেন মৌলিক? কারণ আসলে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আরও ভিতরে প্রবেশ করতে গেলে বা জানার শুরুতে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি জানা প্রয়োজন, একদম মৌলিক ব্যাপার, সেটা হচ্ছে পদার্থের গঠন। কারণ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্স বলি বা রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি বলি, এই সব কিছুই মূলত আসলে পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে। আর পদার্থের বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি আমরা সঠিকভাবে জানতে চাই, তাহলে পদার্থের গঠন জানাটা কিন্তু অত্যন্ত দরকার। তো গুরুত্ব বিবেচনায় রেখেই রসায়ন বিজ্ঞান বইতে, নবম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইতে এটাকে কিন্তু একেবারে 3 নাম্বার স্থানে রাখা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার। তো চ্যাপ্টারটা বেশ বড়, আমরা একটু ওভারভিউ নিয়ে নিতে পারি। প্রথমেই আমাদের যেটা আছে সেটা হচ্ছে একটি ভূমিকা আছে, ভূমিকার পরেই আছে আমাদের মৌলিক এবং যৌগিক পদার্থ নিয়ে কিছু আলোচনা, তারপরে আছে পরমাণু এবং অণু, এরপরে আছে মৌলের প্রতীক, তারপরে রয়েছে সংকেত, তারপরে আছে পরমাণুর ভেতরের কণা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা। এছাড়াও আছে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেলের ইতিহাস, এটার গ্রহণযোগ্যতা, সীমাবদ্ধতা। তারপরে রয়েছে বোরের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেলের ব্যাখ্যা, বর্ণনা, সীমাবদ্ধতা। এরপরেই আছে বিভিন্ন ধরনের পরমাণু সংক্রান্ত অন্যান্য আলোচনাগুলো, অর্থাৎ পরমাণুর ইলেকট্রন বিন্যাস, পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে প্রবেশ করে, পরমাণুর বিভিন্ন কক্ষপথ এবং উপকক্ষপথের ধারণা। এরপরেই আমরা চলে যাব আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমরা বিভিন্ন ধরনের সংযুক্তি নির্ণয়ের কৌশল আলোচনা করব, এবং সবশেষেই থাকবে আমাদের প্রাকৃতিক জীবনে, যেটা বিভিন্ন ক্ষেত্রে এর প্রায়োগিক দিকটা, অর্থাৎ বিভিন্ন মৌলের পরমাণু, তাদের আইসোটোপ, তারা আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে প্রভাবিত করে, বা আমরা কিভাবে তাদেরকে দৈনন্দিন জীবনে কাজে লাগাই, বা তাদের ব্যবহার কিভাবে আমাদের জীবনকে আরও সুন্দর করছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব একেবারে শেষে। তো যেহেতু অধ্যায়টি অনেক বড়, তাই শেখার সুবিধার জন্য বা শেখাটাকে আরও বেশি এফেক্টিভ করার জন্য আমরা সম্পূর্ণ অধ্যায়টাকে কয়েকটি পর্বে ভাগ করে নেব। আজকে প্রথম পর্বে আমাদের থাকছে যে আলোচনাগুলো, সেগুলো আরেকবার একটু দেখে নিই। প্রথমে আমরা আলোচনা করব মৌলিক ও যৌগিক পদার্থ নিয়ে, এরপরে আমরা চলে যাব পরমাণু এবং অণু সংক্রান্ত আলোচনায়, তারপরে দেখব মৌলের প্রতীক, এরপরে সংকেত, পরমাণুর ভেতরের কণা, পারমাণবিক সংখ্যা, এবং সর্বশেষে আছে আমাদের ভর সংখ্যা। তো চলুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই শুরু করি। একটু ভূমিকা তো না করলেই নয়, পরমাণুর গঠনটা আসলে বা পদার্থের গঠনটা কোথা থেকে বা কীভাবে চিন্তাভাবনাটা আসলো। তো প্রাচীন পৃথিবীর কথা বলতে হয়, তখন তো আসলে শিক্ষা দীক্ষা বা মানুষের জ্ঞান বিজ্ঞানের এত প্রসার ছিল না, তাই মানুষ তাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গি এবং বাহ্যিক পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তারা বিভিন্ন রকম সিদ্ধান্ত নিত। যেমন প্রাচীন পৃথিবীতে পঞ্চভূত বা 5টি পদার্থকে মনে করা হতো সকল কিছু তৈরির মৌলিক উপাদান, যেমন আগুন, মাটি, পানি, বায়ু ইত্যাদি ইত্যাদি। তো আসলে তখনকার সময় মানুষ এগুলোই তাদের চর্মচক্ষে এগুলোই দেখতে পেত। তো এর বাইরে তো আসলে তাদের চিন্তাভাবনার কোনো সুযোগ ছিল না। কিন্তু কিছু মানুষ থাকে, তারা সবসময় আউট অফ দ্য বক্স। তো এরকম একজন মানুষ ছিলেন ডেমোক্রিটাস, তিনি একজন গ্রিক দার্শনিক ছিলেন। তিনি চিন্তাভাবনা করতে থাকলেন যে আসলে নিশ্চয়ই পদার্থের এমন কোনো মৌলিক অংশ আছে যেটার বাইরে পদার্থকে আর বিভক্ত করা যায় না। তো তিনি এটাকে অ্যাটম নামে অভিহিত করতে চেয়েছিলেন, বা নাম দিয়েছিলেন পরমাণু বা মৌলের একক অবিভাজ্য যে কণা। তবে এটা তিনি নামকরণ করেননি, নামকরণ করে গিয়েছিলেন আরও পরে, অনেক পরে, একজন ইংরেজ বিজ্ঞানী স্যার জন ডাল্টন, আমরা যাকে সবাই স্যার জন ডাল্টন নামেই চিনি। 1803 সালের ঘটনা। তিনি ইংল্যান্ডের একটি স্কুলে শিক্ষকতা করতেন, একজন স্কুল শিক্ষক, একজন ইংরেজ স্কুল শিক্ষক। ডেমোক্রিটাসের পরে বহুদিন পরমাণু বা পরমাণুর গঠন নিয়ে বা পদার্থের গঠন নিয়ে আসলে আর তেমন কোনো তাত্ত্বিক আলোচনা সম্মুখে আসেনি।
কারণ এর পরবর্তীতে যে সকল বিভিন্ন সময় মনীষীরা এসেছিলেন, আমরা যাদের নাম জানি, অ্যারিস্টটল, সক্রেটিস, থিওফ্রাস্টাস বা ডেমোক্রিটাসের আগে পরে বিশেষ করে যে সকল বিভিন্ন বিজ্ঞানীরা, তারা আসলে এই ডেমোক্রিটাসের যুক্তিটাকে গ্রহণ করতে চাননি। তাই একটা সময় এটা অনেকটা কালের আবর্তনে এটা চাপা পড়ে যায়। তো পরবর্তীতে অনেক পরে এসে 1803 সালের ঘটনা, বিজ্ঞানী জন ডাল্টন তিনি প্রথম আবার এই বিষয়টা নিয়ে আধুনিক যুগে এটাকে নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন। বেশ কিছু পরীক্ষণ এবং পর্যবেক্ষণ, অধিকাংশই পর্যবেক্ষণ, সামান্য কিছু পরীক্ষণ থেকে তিনি একটা সিদ্ধান্তে আসলেন যে পরমাণুর একটা পরমাণুকে যদি আমরা বিভক্ত করতে করতে এমন একটা স্তরে পৌঁছে যাব যখন পরমাণুটাকে আর ভাগ করা যাবে না। অর্থাৎ তিনি বললেন যে পরমাণু হলো পদার্থের মৌলিক কণিকা এবং যেটাকে আর বিভক্ত করা যায় না। তো তিনি আমাদের গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের সম্মানে এটার নামকরণ করেছিলেন অ্যাটম বা পরমাণু। তো পরবর্তীতে আধুনিক বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে আসলে যদিও দেখলো যে তার তত্ত্বে কিছু সমস্যা ছিল, জন ডাল্টনের তত্ত্বে, কিন্তু তারপরেও আধুনিক চিন্তাভাবনায় তিনি কিন্তু প্রথম পুরোধা। তাই কিন্তু তাকে আসলে আধুনিক পরমাণুবাদের জনক বলে আমরা অভিহিত করি। তো এরপরে আরও প্রায় 1803 সাল আর তা থেকে প্রায় 108 বছর পরের ঘটনা, 1911 সালের ঘটনা, আমাদের লাইমলাইটে চলে আসলেন রাদারফোর্ড। হ্যাঁ, আর্নেস্ট রাদারফোর্ড। তিনি একটা বিশেষ পরীক্ষা করতে গেলেন, এটাকে আমরা বলি রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এবং এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও ডিটেইল জানব। তো এই পরীক্ষা করে তিনি সিদ্ধান্ত উপনীত হলেন যে আসলে পদার্থের মৌলিক কণিকা যদিও পরমাণু, কিন্তু পরমাণু অবিভাজ্য এই কথাটা ঠিক নয়। পরমাণুকে বিভক্ত করলে একটি কেন্দ্র পাওয়া যায়, যেটাকে তিনি নিউক্লিয়াস নামে অভিহিত করলেন। এছাড়াও কেন্দ্রের চারপাশে কিছু ঘূর্ণায়মান ঋণাত্মক আধান পাওয়া যায়, তিনি সেগুলোকে ইলেকট্রন নামে অভিহিত করলেন। এবং তিনি একটি তত্ত্ব দিলেন যেটাকে আমরা এখন রাদারফোর্ডের পরমাণু মডেল নামে চিনি। তো পরবর্তীতে কিছু সমস্যা থাকার কারণে এটাও গ্রহণযোগ্য হয় না, এবং তারপরে বিজ্ঞানী নিলস বোর এটা নিয়ে আবার তিনি গবেষণা করে তিনি এটাকে মোটামুটি একটা পর্যায়ে দাঁড় করাতে সক্ষম হন। কিন্তু সেখানেও কিছু সমস্যা ছিল, পরবর্তীতে সেটাকেও সলভ করা হলো। তো এখন আমরা মোটামুটি যে আধুনিক পরমাণু বিজ্ঞান বা পরমাণুবাদ পেয়েছি, এটা আসলে মূলত এই সকল বিজ্ঞানীদের অবদান বা তাদের চিন্তাভাবনা, গবেষণা, কার্যক্রম এ সকলেরই ফল। তবে সেগুলো আরও ডিটেইল আলোচনায় যাওয়ার আগে আমরা এখান থেকে প্রথম থেকেই শুরু করি। আমরা পর্বভিত্তিকভাবে আশা করি পুরো অধ্যায়টার উপরে একটি সুন্দর চমৎকার ধারণা নিতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আসি আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ নিয়ে। মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক বলতে আসলে আমরা কি বুঝি? এখানে প্রত্যেকটা জিনিসই হচ্ছে সেলফ এক্সপ্লেনিং, বিষয়টাকে জটিল করার কিছু নেই, খুবই সিম্পল। নামগুলো একটু অদ্ভুত মনে হলেও আসলে পদার্থকে মূলত আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। তো পদার্থের একটা ভাগ হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। এটা হচ্ছে খুব বেসিক লেভেলে যে বিভক্তি, যে পদার্থ কয় প্রকার, আমরা বলবো যে পদার্থ দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হচ্ছে এমন পদার্থ যে পদার্থকে ভাঙতে 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 যত ভিতরেই আমরা যাই না কেন, ওই পদার্থ ছাড়া অন্য আর কোনো পদার্থ পাওয়া যাবে না। এটাই হচ্ছে মৌলিক পদার্থ। তো প্রকৃতিতে এরকম প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 98টি, আরও প্রায় 20টির মতো আমরা পরীক্ষাগারে রাসায়নিকভাবে বা বিভিন্ন ধরনের পারমাণবিক পরীক্ষাগারে তৈরি করে গবেষণার মাধ্যমে তৈরি করেছি। তো এগুলোকে হচ্ছে কৃত্রিম মৌল বলি আমরা। এভাবে মোট 118টি মৌল আমরা এ পর্যন্ত আবিষ্কার করেছি। তাহলে মৌলিক পদার্থ হচ্ছে মোট আমাদের 118টি এ পর্যন্ত আবিষ্কৃত। তার মধ্যে আমাদের 98টি হচ্ছে আমাদের প্রাকৃতিক, আর 20টি আমরা কৃত্রিম, অর্থাৎ এটা আমরা পারমাণবিক গবেষণাগারে তৈরি করেছি। তাহলে মৌলিক পদার্থ কাকে বলবো? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য আর কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটাকে আমরা বলবো মৌলিক পদার্থ। প্রসঙ্গত একটু বলে রাখা দরকার যে মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে চলে আমরা যাব
যে জিনিসটা হচ্ছে একেবারে মৌলিক, ওই মৌলিক পদার্থেরই আবার মৌলিক অংশ। অর্থাৎ এখন যদি আমরা ওই জিনিসটাকেও ভেঙে ফেলি তাহলে ওটা আর ওই পদার্থই থাকবে না। বলুন তো ওই পদার্থটা কি? হ্যাঁ, সেটাই হচ্ছে পরমাণু। তাহলে মৌলিক পদার্থের একেবারে ক্ষুদ্রতম অংশ, সেটাকে আমরা কি বলবো? পরমাণু। এখানে কিন্তু একটি মনে রাখা দরকার যে মৌলিক পদার্থ একেবারে ক্ষুদ্রতম যে অংশটা সেটা হচ্ছে পরমাণু। একইভাবে এবার আমরা চলে আসি যৌগিক পদার্থের ক্ষেত্রে। নাম শুনেই তো বোঝা যাচ্ছে যৌগিক। যৌগ বলতে আসলে আমরা কি বুঝি এটা পরে আলোচনা করি। যৌগিক মানে যখন দুই বা ততোধিক জিনিসের কম্বিনেশন হয়, অর্থাৎ কয়েকটা জিনিস মিলে একটা জিনিস ফর্ম করে, তখন সেটাকে আমরা বলি যৌগিক পদার্থ। তো যৌগিক পদার্থর আসলে আমাদের যৌগিক পদার্থকে বাদ দিলে আমাদের চারপাশে আর কিছুই নেই। কারণ প্রকৃতিতে এই যে ৯৮টা প্রাকৃতিক মৌল পাওয়া যায়, এই মৌলগুলোই বিভিন্নভাবে নিজেদের মধ্যে আন্তঃমিথস্ক্রিয়ার ফলে, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে তারা বিভিন্ন রকমের যৌগ গঠন করে। তো বেসিক্যালি আমাদের শরীরও কিন্তু প্রায় ২৬টা মৌলিক পদার্থের কম্বিনেশনে তৈরি। অর্থাৎ আমাদের শরীরকে যদি আমরা বিশ্লেষণ করি, বিভিন্ন অণুপরমাণু লেভেলে যদি আমরা চলে যাই, তাহলে দেখব যে আমাদের শরীর প্রায় ২৬টি আলাদা আলাদা রকম মৌল দিয়ে গঠিত। যদিও শুনতে একটু ওয়ার্ড লাগে যে প্রকৃতিতে ৯৮টা মৌল, কেন মাত্র ২৬টা আমাদের শরীরে? উদাহরণটা আমরা এইভাবে দিব যে আসলে প্রকৃতিতে অনেক মৌল আছে যেগুলো ভারী মৌল, তেজস্ক্রিয়। তেজস্ক্রিয়তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, এটা হচ্ছে একটা ব্যাপার। তারপরে একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা পর্যন্ত, অর্থাৎ একটা নির্দিষ্ট ভারী মৌল পর্যন্ত আমাদের শরীর কিন্তু সঠিকভাবে কাজ করতে পারে। এবং বিভিন্ন ধরনের ভারী মৌল, যেমন সীসার তে এক্সপোজড হলে কিন্তু আমাদের ক্যান্সার বা বিভিন্ন ধরনের কার্সিনোমা ইত্যাদি তৈরি হতে পারে। তো এই কারণেই সৃষ্টিকর্তা আসলে সম্ভবত বিভিন্ন ধরনের অপেক্ষাকৃত লাইট বা হালকা পদার্থগুলো দিয়ে মূলত আমাদেরকে তৈরি করেছেন। তো যাই হোক, এটা অনেক ডিপ আলোচনা, ওদিকে আমরা না যাই, আমরা একটু উপরের লেভেলেই চিন্তা করি। এখন হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে কি হচ্ছে, আমরা এখানে দেখেছিলাম আমাদের যৌগিক পদার্থের সংজ্ঞা দিতে গেলে আমাদের একটু মৌলিক পদার্থের হেল্প নিতে হবে। কেমন? মৌলিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের কি? মৌলিক পদার্থ। আর যখন কয়েকটি, দুই বা তার বেশি মৌলিক পদার্থ মিলে নতুন কোনো পদার্থ তৈরি করে, তখন আমরা সেই পদার্থটাকে বলি যৌগিক পদার্থ। তাহলে একেবারে সংক্ষেপে চলে আসি, মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, কিন্তু যৌগিক পদার্থকে যদি আমরা ভাঙি তাহলে আমরা ২ বা ৩ বা ৪টি আলাদা আলাদা বা তারও বেশি মৌলিক পদার্থ পেতে পারি। তাহলে যৌগিক পদার্থ আসলে মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত হয়। যৌগিক পদার্থ আসলে মৌলিক পদার্থের সমন্বয়। তো আশা করি এ পর্যন্ত আমাদের কারোর বুঝতে কোনো সমস্যা নেই। যদি কোনো রকম বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানালে একই ধরনের সমস্যাগুলোর উপরে পরে একটা রিভিউ টিউটোরিয়াল তৈরি করা যাবে, সেটা কোনো সমস্যা হবে না। তো চলে আসি আমরা আবার আমাদের আলোচনায়। যদি একটু উদাহরণ দিই তাহলে বিষয়টা আসলে অনেক বেশি সিম্পল হয়ে যাবে। উদাহরণটা আমরা একটু বরং উল্টো দিক থেকে শুরু করি। তো আমরা যদি পানির কথা চিন্তা করি, পানি, আমরা জানি যে পানি ছাড়া আমরা চলতে পারি না, আমাদের জীবন ধারণের জন্য পানি অপরিহার্য। তাই আমরা উদাহরণটা নিচ্ছি, পানির রাসায়নিক সংকেত হচ্ছে H2O, এটা আমরা সবাই জানি। তো এই যে H2O, এটা আসলে কিভাবে থাকে, এটাকে যদি আমরা গাঠনিক লেভেলে চলে যাই তাহলে একটি অক্সিজেন পরমাণু দুটি হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত থাকে। আমি একটু বোঝার জন্য একটু এভাবে আঁকলাম, যদি এটা একটু আসলে অ্যাডভান্স লেভেলে গেলে একটু অন্যরকম দেখাবে, তো আপাতত ওদিকে না যাই, শুধু বোঝার জন্য আমরা। তো এখানে যদি আমরা চিন্তা করি যে পানি কিন্তু একটি যৌগিক পদার্থ, রাইট? তো পানি একটি যৌগিক পদার্থ, পানিকে যদি আমরা ভাঙি তাহলে এখানে আসলে আমরা কি কি পাবো? এখানে কিন্তু আমরা দুইটা আলাদা আলাদা মৌল দেখতে পাচ্ছি, একটি হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে হাইড্রোজেন। তাহলে একটু খেয়াল করে দেখুন যে যৌগিক পদার্থ আসলে দুই বা ততোধিক মৌলের সমন্বয়ে গঠিত। আমরা যদি সালফিউরিক অ্যাসিডের কথা বলি, সালফিউরিক অ্যাসিড H2SO4
SO4, এটা একটা যৌগ। এই সালফিউরিক অ্যাসিডে কিন্তু হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন এরা কিন্তু সবাই বেসিক্যালি আলাদা আলাদা মৌল। তো এই মৌলগুলোর সমন্বয় কিন্তু আমাদের এখানে কি গঠিত হচ্ছে? এই মৌলগুলোর সমন্বয়ে আমাদের যৌগ সালফিউরিক অ্যাসিড গঠিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন তারা মৌল, কিন্তু তারা একত্রিত হয়ে বিভিন্ন সংখ্যায় একত্রিত হয়ে তারা কিন্তু যৌগ তৈরি করছে। তো আশা করি এরপরে মৌল এবং যৌগ নিয়ে বুঝতে আর কোনো সমস্যা থাকার কথা না। তাহলে এতক্ষণে আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হলো। এরপরে আমরা চলে যাব পরবর্তী আলোচনা পরমাণু এবং অণু, মৌলের প্রতীক এবং সংকেত নিয়ে। তাহলে আমরা এটা শেষ করে ফেলেছি আমাদের মৌলিক ও যৌগিক পদার্থ। আমরা মোটামুটি আলোচনা থেকে যেটা প্রাথমিক সিদ্ধান্তে আসতে পেরেছি যে মৌলিক পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর কোনো পদার্থ পাওয়া যায় না, আর যৌগিক পদার্থকে ভাঙলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়। তারপরে চলে আসি পরমাণু এবং অণু নিয়ে। তা আমরা যখন এখানে মৌলিক পদার্থ নিয়ে আলোচনা করেছিলাম, আমরা তখনই বলেছিলাম যে মৌলিক পদার্থ থেকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসা যায় যখন তাকে যদি আর আমরা ভেঙে ফেলি তাহলে আর সেটা মৌলই থাকবে না। যেমন আমরা যদি এখানে হাইড্রোজেনের কথা চিন্তা করি, এটা একটি হাইড্রোজেন অণু, এখানে 2টি হাইড্রোজেন পরমাণু আছে। তো আমরা যদি হাইড্রোজেনের এই পরমাণুটাকে আবার যদি ভেঙে ফেলি তাহলে সেটা কিন্তু আর হাইড্রোজেন থাকলো না। তাহলে পরমাণু হচ্ছে মৌলের বৈশিষ্ট্য নির্ধারক, মৌলের বৈশিষ্ট্য নির্ধারক, অর্থাৎ পরমাণুকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে ওই মৌল তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে চলে আসি অণুতে। বোঝাই যাচ্ছে যে পরমাণু কিন্তু শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রে সম্ভব, পরমাণু কিন্তু শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষেত্রে সম্ভব। যৌগিক পদার্থের ক্ষেত্রে কিন্তু পরমাণু কথাটা আসে না। যৌগিক পদার্থের ক্ষেত্রে পরমাণু কথাটা কখনোই আসবে না, কারণ বিভিন্ন রকমের পরমাণু মিলেই আসলে একটি অণু তৈরি হচ্ছে, আর এই অণুটাই হচ্ছে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য ধারণকারী। উদাহরণটা আমরা একটু দিতে পারি, তার আগে আমরা একটু লেখাটাকে ঠিক করে নেই। তাহলে মৌলিক পদার্থের ক্ষেত্রে যেটা সরাসরি পরমাণুতে, যৌগিক পদার্থের ক্ষেত্রে পরমাণুকে স্কিপ করে আমরা সরাসরি চলে যাব অণুতে। একটু উদাহরণ দিয়ে আমরা এখানে বলতে পারি, যেমন একটু আগে আমরা একটি পদার্থের গঠন লিখেছিলাম যে সালফিউরিক অ্যাসিড H2SO4, অত্যন্ত বহুল ব্যবহৃত একটি রাসায়নিক যৌগ। তো সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা ডিসেক্ট করে ফেলি, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে আমরা কি পাবো? এখানে আমরা পাবো হাইড্রোজেন পাবো, সালফার পাবো, আর অক্সিজেন পাবো। তো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন এদের প্রত্যেকের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আলাদা। কেমন? হাইড্রোজেন কিন্তু একটি গ্যাসীয় পদার্থ, সালফার কিন্তু একটি কঠিন পদার্থ, অক্সিজেন কিন্তু গ্যাসীয় পদার্থ। তাহলে এটা কিন্তু গ্যাস, এটাও গ্যাস, কিন্তু এটা কিন্তু সলিড, সালফার কিন্তু সলিড। তাহলে এদের যে ভৌত বৈশিষ্ট্যগুলো, কিন্তু এই সালফিউরিক অ্যাসিড কিন্তু একটি তরল বা লিকুইড, এদের ভৌত বৈশিষ্ট্যের চাইতে এর ভৌত বৈশিষ্ট্যটা কিন্তু আলাদা। তাহলে দেখা গেছে যে যৌগিক পদার্থকে যখন আমরা ভেঙে ফেলি তখন আমরা 2 বা ততোধিক মৌলের পরমাণু পাই। পরমাণুগুলো তাদের নিজস্ব মৌলের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে পারে, বজায় রাখে, কিন্তু এই হাইড্রোজেন, সালফার আর অক্সিজেন এরা কিন্তু সালফিউরিক অ্যাসিড না। তাহলে যৌগ কিন্তু তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। তাহলে যৌগের ক্ষুদ্রতম কণা সেটা কিন্তু অণু, মৌলের ক্ষুদ্রতম কণা সেটা কিন্তু পরমাণু। এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ, খুব বেসিক জিনিসগুলো আমরা যদি আমাদের ভিতরে ঠিকমতো রাখতে পারি তাহলে যে জিনিসটা হবে যে পরবর্তীতে বিভিন্ন আলোচনাগুলো আমাদের বুঝতে অনেক বেশি সহজ হবে। আর বলার অপেক্ষা রাখে না যে মৌলিক ও যৌগিক পদার্থ, পরমাণু, অণু এগুলো হচ্ছে একদম বেসিক লেভেলের বিষয়। আমরা যদি এইগুলো সম্পর্কে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সাধারণ জ্ঞানগুলো যদি আমরা সঠিকভাবে রাখি তাহলে আমরা আসলে পরবর্তীতে রসায়ন জিনিসটাকে আর ভীতির ব্যাপার থাকবে না, বরং এটা অনেকটা মজায় পরিণত হবে। তো
তো আর এই অধ্যায়টা বিশেষ করে গুরুত্বপূর্ণ কারণ এটা ফিজিক্সেরও খুব ফান্ডামেন্টাল একটা বিষয়, অত্যন্ত মৌলিক একটা ব্যাপার। তো সেটা আমাদেরকে আসলে মাথায় রাখতে গেলে বা আমাদের এটাকে ভালো করে শিখতে গেলে আমাদের কিন্তু অধ্যায়টা একটু ভালো করে জানতেই হবে। তাহলে আমরা মৌলিক ও যৌগিক পদার্থ থেকে দেখতে পেলাম যে পরমাণু এবং অণু জিনিসটা কি। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর অণু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অর্থাৎ যৌগিক পদার্থকে যদি আমরা ভেঙে ফেলি তখন সেটা আর যৌগ থাকে না। যৌগিক পদার্থের অণুকে যদি আমরা ভেঙে ফেলি, যৌগিক পদার্থের এটা একটা অণু, এটাকে যদি আমরা ভেঙে ফেলি তখন সেটা বিভিন্ন মৌলের পরমাণুতে পরিণত হয়, তখন সেটা বিভিন্ন মৌলের পরমাণুতে পরিণত হয়। এই বিষয়টা আসলে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম। তো সবাই যদি একটু শেখার সময় একটু খাতায় নোট নিয়ে নেন তাহলে আসলে পরবর্তীতে বিষয়টা ধরতে বা বুঝতে অনেক বেশি সহজ হবে। এরপরে আমরা যাব পরমাণু কি, অণু কি, এটা আমরা শিখলাম। এরপরে আমরা চলে যাব মৌলের প্রতীকে। আচ্ছা, মৌলের যদি প্রতীক থাকে যৌগের কেন থাকবে না? সমস্যা নেই, আমরা একটু পরে দেখব। মৌলকে প্রকাশ করা হয় যা দিয়ে তাকে আমরা বলি প্রতীক, আর যৌগকে যা দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে সংকেত। এখনই আমরা ওটা শিখব। আমাদের পরবর্তী আলোচনা পরমাণু অণু হয়ে গেল। এরপরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মৌলের প্রতীক। একটু ভেবে দেখুন যে আমাদের মানুষ, আমরা যারা সমাজে বসবাস করি, তো আমাদের যদি নাম না থাকতো বিষয়টা কেমন লাগতো? হ্যাঁ, অনেকেই হয়তো আমার সাথে একটু দ্বিমত পোষণ করবেন যে প্রকৃতিতে আরও অনেক জীব আছে, গরু, ছাগল, কুকুর, হাঁস, মুরগি, এদের তো কোনো নাম নেই, এদের সমস্যা না হলে আমাদের কেন সমস্যা হবে? তো একটু চিন্তা করে দেখেন যে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার পরিচিত একজন আমাকে ডাকছে এই যে এই যে এই যে, তো রাস্তায় তো আর অনেক লোকই আছে, আমি তো আসলে বুঝতে পারবো না যে কে আমাকে ডাকছে। তো এ কারণে প্রকৃতিতে, সমাজে, পৃথিবীতে চলতে গেলে আমাদেরকে এক একটা নির্দিষ্ট নাম ঠিক আমাদের জন্মের সময় কিন্তু অ্যাসাইন করে দেওয়া হয়েছে। আসলে এই নামটাই আমাদের পরিচয়ক বা এটা আমাদের পরিচিতি নির্ধারণ করে। একইভাবে এ পর্যন্ত আবিষ্কৃত যে 118টি মৌল, এদেরকেও কিন্তু আসলে আলাদা আলাদা নাম না দিলে এদেরকে চেনা বা এদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা রাখা এটা কিন্তু এক কথায় অসম্ভব হয়ে যেত। তো মানুষের যেরকম নাম থাকে সমাজে, অন্যান্য পশু পাখির না থাকলেও ভৌত জগতে আমাদের এই মহারথীদের কিন্তু আসলে নাম আছে। ইনফ্যাক্ট আমরা রসায়ন বিজ্ঞানে প্রত্যেকটা মৌলের একটি নির্দিষ্ট নাম স্পেসিফাই করে দিয়েছি, এবং এই মৌল থেকে যত যৌগ, যত অণু তৈরি হয়েছে তাদেরও নাম করার সুনির্দিষ্ট পদ্ধতি আছে। তো এই জিনিসটা আমরা আসলে পরে শিখব। আপাতত আমরা দেখি যে মৌলের প্রতীক। আমরা কিছুক্ষণ আগেই আমরা যেগুলো আলোচনা করে এসেছি, হাইড্রোজেনকে আমরা H দিয়ে লিখেছি, সালফারকে S দিয়ে লিখেছি, অক্সিজেনকে O দিয়ে লিখেছি। তো এই যে লেখাগুলো, অর্থাৎ এক একটা পরমাণুকে প্রকাশ করা, এই প্রকাশকেই আমরা বলছি প্রতীক। যেমন হাইড্রোজেনকে আমরা এত বড় নাম তো আসলে মৌলের অণু বা বিভিন্ন ধরনের রাসায়নিক সংকেত, সমীকরণ, এগুলোতে তো লেখা আসলে সম্ভব না। তাহলে হাইড্রোজেন নামটা ঠিক আছে, কিন্তু তাকে আমরা যখন বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক সংকেত, বিভিন্ন ধরনের রাসায়নিক গণনায় তাকে যখন আমরা পরিচিতি দেব, তাকে যখন আমরা ডিফাইন করব, তখন আমরা তাকে কিভাবে চিনব বা তাকে আমরা কিভাবে দেখাবো? তো সেটা দেখানোর জন্যই আমরা এদেরকে এক একটি পরিচিতিমূলক অক্ষর দিয়েছি। যেমন এখানে হাইড্রোজেনকে আমরা H দিয়ে প্রকাশ করছি। আবার পারদ, হাইড্রারজিরাম, তো হাইড্রারজিরামকে কিন্তু আমরা HG দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানে স্বাভাবিকভাবেই ঝগড়া লেগে যেতে পারে এই দুইজনের মধ্যে, যে না আমি H নিব, এ বলবে না আমি H নিব। তো সমস্যাটা কি? এখন এই সমস্যাটা আরও তো অনেকের ক্ষেত্রেই হতে পারে, অন্য মৌলের পরমাণুগুলোর ক্ষেত্রে হতে পারে। তো এখানে একটি বিশেষ নামকরণ পদ্ধতি আছে, এটা সম্পর্কে আমরা একটু পরেই জানব। তাহলে চলে আসি আমরা আমাদের বেস টপিকে, মৌলের প্রতীক। মৌলকে পরিচিত করানোর জন্য, মৌলকে প্রকাশ করার জন্য, মৌলকে স্পেসিফাই করার জন্য যা কিছু ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মৌলের প্রতীক। তাহলে প্রতীক হচ্ছে মৌলের পরিচয় নির্দেশক। প্রতীক হচ্ছে মৌলের পরিচয় নির্দেশক।
একটা মৌলকে যা দেখে আমরা চিনতে পারি সেটাই হচ্ছে মৌলের প্রতীক। তো বিভিন্ন মৌলের বিভিন্ন রকম প্রতীক রয়েছে। আমরা ইতিমধ্যে হাইড্রোজেন সম্পর্কে জেনেছি যে হাইড্রোজেনের H, পারদের Hg। তো এই প্রতীকগুলো আবার এদের কিছু বেসিক বৈশিষ্ট্য আছে, যেমন আমরা যদি কার্বনকে আমরা CARBON, কার্বনকে আমরা C দিয়ে প্রকাশ করি। আবার ক্লোরিনকে আমরা এভাবে লিখি CHLORINE, এটাকে আমরা Cl দিয়ে প্রকাশ করি। আবার ক্রোমিয়াম CHROMIUM, ক্রোমিয়ামকে আমরা Cr দিয়ে প্রকাশ করি। সমস্যাটা হচ্ছে ক্লোরিন এবং ক্রোমিয়াম দুজনই CH দিয়ে শুরু হয়েছে। তো আমরা যদি ক্লোরিনকে CH দিয়ে লিখতাম তাহলে ক্রোমিয়াম এখানে আসলে আমাদেরকে বাধা দিতে পারতো, বলতো না আমি কি দোষ করেছি, তুমি তাকে CH দিয়েছো, আমাকে কেন CH দিলে না। তো এই সমস্যা দূর করার জন্য আমরা কি করলাম, আমরা H কে বাদ দিয়ে দিলাম, যে যাক এটা নিয়ে দুজনেরই টানাটানি দরকার নেই। তা তুমি Cl নিয়ে থাকো H এর পরে, আর তুমি আর আছো, তুমি Cr হয়ে যাও। এটাই আসলে মূলত বিভিন্ন সমস্যাগুলো উদ্ভূত পরিস্থিতিতে সমাধান করার জন্য রসায়ন বিজ্ঞানীদের যে সংস্থা আছে ইউপ্যাক, তারা আসলে বিভিন্ন ধরনের নামকরণের পদ্ধতি তারা তৈরি করেছেন, যে যদি দুইটি পরমাণুর নাম একই অক্ষর দিয়ে শুরু হয় তাহলে পরবর্তী অক্ষরটি সাথে নিতে হবে, যদি পরবর্তী অক্ষরটিও মিলে যায় তাহলে তারপরের অক্ষরটি। এখানে কিন্তু আমরা সেই নীতিটাই ব্যবহার করেছি। তো এছাড়াও এরকম আরও আছে ক্যাডমিয়ামকে আমরা CD দিয়ে প্রকাশ করি, তারপরে আছে আমাদের CD, এরকম আরও যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন আলাদা আলাদা, ক্যালসিয়ামকে আমরা Ca দিয়ে প্রকাশ করি। তো এইভাবে আরও C দিয়ে যে সকল মৌলের নাম শুরু হয়েছে তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে প্রতীক বরাদ্দ করেছি। তাহলে যেটা আমাদের বলার মূল উদ্দেশ্য ছিল যে প্রতীক কি, প্রতীক হলো মৌলকে পরিচয় করানোর জন্য আমরা যা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রতীক। মৌলকে পরিচিত করানোর জন্য আমরা যা কিছু ব্যবহার করি, যেটাকে ব্যবহার করি সেটাই হচ্ছে প্রতীক। এরপরে চলে আসি আমরা সংকেতে। আরেকটা জিনিস একটু জেনে রাখা দরকার, কিছু কিছু মৌলের প্রতীক একটু অন্যরকম দেখতে। যেমন খুব বিখ্যাত একজন মৌল সোডিয়াম। সোডিয়ামকে কিন্তু আমরা Na দিয়ে প্রকাশ করি। কেন? কারণ সোডিয়ামকে Na দিয়ে প্রকাশ করার বিষয় হচ্ছে এদের আবিষ্কর্তার কারণে হোক বা নানাবিধ কারণে হোক, আসলে এটার আমরা ল্যাটিন নামটাকে গ্রহণ করেছি। কারণ সোডিয়াম এর ন্যাট্রিয়াম হচ্ছে ল্যাটিন নাম, তো ন্যাট্রিয়াম থেকে আমরা Na গ্রহণ করেছি। সোডিয়ামের ক্ষেত্রে পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, এখান থেকে আমরা K নিয়েছি, এখানে থেকে নিয়েছি Na, এখান থেকে নিয়েছি K। একইভাবে আমাদের আছে কপার ইংরেজি নাম, এর ল্যাটিন নাম হচ্ছে কাপরামকে আমরা Cuটা নিয়েছি কাপরামের ক্ষেত্রে, তো কপারকে আমরা Cu দিয়ে লিখি। এছাড়া আমাদের রয়েছে কপারের পরে আছে টাংস্টেন, উলফ্রাম। টাংস্টেনটাকে এটা উলফ্রাম নামে ডাকা হয় ল্যাটিন ভাষায়। তো এখান থেকে আমরা টাংস্টেনকে W দিয়ে প্রকাশ করছি। এরপরে আছে আমাদের অ্যান্টিমনি, স্টিবিয়াম, এটা হচ্ছে অ্যান্টিমনির ল্যাটিন নাম, তো এটাকে আমরা Sb দিয়ে প্রকাশ করছি। এছাড়াও রয়েছে আয়রন, ফেরাম, আয়রনকে আমরা Fe দিয়ে প্রকাশ করছি। এরকম আরও অনেক মৌল আছে যেগুলোকে আমরা মূলত ল্যাটিন নাম দিয়ে আসলে
প্রকাশ করার ক্ষেত্রে তাদের প্রকাশটা একটু আলাদা হয়। পটাশিয়ামের কে হয়ে যায়, সোডিয়ামের Na, কপারের হয় Cu, টাংস্টেনের হচ্ছে W, স্টিবিয়ামের ক্ষেত্রে হচ্ছে Sb এবং আয়রনের ক্ষেত্রে হচ্ছে Fe। তো আশা করি মৌলের এখানে এই প্রতীকগুলো নিয়ে বুঝতে আমাদের আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। এরপরে আমরা চলে যাব সংকেতে। তাহলে আমরা মৌলের প্রতীকও শেষ করে ফেললাম। এবার চলুন শুরু করা যাক সংকেত। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন যে মৌলকে দেখানোর জন্য বা মৌলকে প্রকাশ করার জন্য যদি প্রতীক ব্যবহার করা হয় তাহলে সংকেত কি হতে পারে। হ্যাঁ, ঠিকই অনুমান করেছেন। আসলে সংকেত হচ্ছে অণুকে প্রকাশ করার জন্য যা কিছু আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সংকেত। অর্থাৎ কোনো যৌগের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ অণু, কোনো যৌগের ক্ষুদ্রতম কণা, সেটাকে প্রকাশ করার জন্য আমরা যা ব্যবহার করি সেটাকে আমরা বলছি সংকেত। তো আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত আমরা সবাই জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। আসলে সংকেতের মূল তাৎপর্য হচ্ছে যে কোনো যৌগের একটি অণুতে বিভিন্ন মৌলের যে সকল পরমাণুগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা প্রদান করাই হচ্ছে সংকেতের মূল উদ্দেশ্য। তাহলে সংকেত থেকে আমরা যেটা বুঝতে পারি যে কোনো একটি যৌগের অণুতে বিভিন্ন মৌলের কতগুলো পরমাণু আছে সেটা প্রকাশ করাই হচ্ছে সংকেতের মূল উদ্দেশ্য। সংকেত কাকে বলে? সংকেত হচ্ছে যৌগিক পদার্থের মৌলিক বা যৌগিক পদার্থের অণুর প্রকাশকেই আমরা বলবো সংকেত। যেমন এখানে আমরা যদি বলি যে হাইড্রোজেনের প্রতীক, অর্থাৎ হাইড্রোজেনের একটি পরমাণুকে কিন্তু H দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু হাইড্রোজেনের দুইটি পরমাণু নিয়ে কিন্তু একটি হাইড্রোজেনের অণু গঠিত হয়। অর্থাৎ পরমাণুকে কিন্তু প্রকাশ করা হচ্ছে H দিয়ে, কিন্তু যখন হাইড্রোজেনের দুটি পরমাণু মিলে H2 তথা হাইড্রোজেন অণু গঠন করছে তখন আমরা এই H2 এটাকে কিন্তু আমরা বলছি সংকেত। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা সংকেত বলবো। আশা করি বিষয়টা সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তো বেসিক্যালি কোনো মৌলকে প্রকাশ করার জন্য প্রতীক, কোনো যৌগের অণুকে প্রকাশ করার জন্য আমরা সংকেত ব্যবহার করি। তবে সংকেত মৌলের অণুর ক্ষেত্রেও হতে পারে, যৌগের অণুর ক্ষেত্রেও হতে পারে। তো 118টি মৌলের 118টি যদি আণবিক প্রকাশ থাকে তাহলে সেক্ষেত্রে 118টি প্রতীক সম্ভব আর অসংখ্য সংকেত সম্ভব। অর্থাৎ পৃথিবীতে অসংখ্য যৌগ আছে, অসংখ্য যৌগের অসংখ্য অণু আছে, অসংখ্য অণুর অসংখ্য সংকেত আছে। এই বিষয়টা একটু আমাদেরকে মনে রাখতে হবে। তবে প্রতীক শুধুমাত্র মৌলের ক্ষেত্রে হতে হবে এবং সেটা হচ্ছে পরমাণুর ক্ষেত্রে, এবং সংকেত হতে হবে শুধুমাত্র অণুর ক্ষেত্রে। সংকেত মৌলের অণুর ক্ষেত্রেও হতে পারে, যৌগের অণুর ক্ষেত্রেও হতে পারে, কিন্তু প্রতীক হবে শুধুমাত্র পরমাণুর ক্ষেত্রে। অর্থাৎ প্রতীক শুধু মৌলের ক্ষেত্রে হবে, যৌগের ক্ষেত্রে হবে না। সংকেত মৌলের ক্ষেত্রেও হতে পারে যদি মৌলিক অণু হয়, যৌগের ক্ষেত্রেও হতে পারে যদি যৌগিক অণু হয়। তো আমাদের সংকেত নিয়ে আমাদের ধারণা আশা করি ক্লিয়ার হয়ে গেল। তো মৌলিক এবং যৌগিক পদার্থের ক্যাটেগরিটি আমরা মোটামুটি কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তী ধাপে এখনই আমরা করব পরমাণুর ভেতরের কণা সম্পর্কে কিছু আলোচনা। এবার কিন্তু আসলে আমরা বেশ মজার জায়গায় প্রবেশ করতে যাচ্ছি। তো দেখা যাক। পরমাণুর ভেতরের কণা, আসলে এই বিষয়টা সম্পর্কে প্রথমে আমরা একটু আলোচনা করি। একটু প্রথম দিকে ফিরে যাই। আমরা জন ডাল্টনের কথা বলছিলাম। তো জন ডাল্টন তিনি চিন্তা করেছিলেন যে কোনো পদার্থকে যদি ভাঙতে ভাঙতে আমরা এমন একটা অবস্থানে পৌঁছতে পারবো যেটাকে আর ভাগ করা যাবে না, অর্থাৎ অবিভাজ্য। তিনি সেটাকে পরমাণু নামে অভিহিত করেছিলেন। তো পরবর্তীতে রাদারফোর্ড দেখলেন যে না, পরমাণুকে ভাঙা যাবে না, এটা আসলে ঠিক নয়। পরমাণু বিভাজ্য এবং পরমাণুকে ভাঙলে আমরা তিনটা মৌলিক কণা পেয়ে থাকি। একটি হচ্ছে ইলেকট্রন, একটি হচ্ছে প্রোটন এবং আরেকটি হচ্ছে নিউট্রন।
প্রথমত যদি আমরা একটি পরমাণুকে ভাগ করি তাহলে পরমাণুর একটি কেন্দ্র পাওয়া যায়, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন, এরা মিলেই আবার গঠিত হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ কেন্দ্র। আমরা যদি এভাবে আলোচনা করি যে আমরা যদি একটি অক্সিজেন পরমাণু নিয়ে আলোচনা করি, একটা অক্সিজেন পরমাণুর কেন্দ্র, একটু বলে রাখা ভালো যদিও আমরা এই বিষয়টা সম্পর্কে একটু পরে জানতে যাচ্ছি। তো অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 ও 8। তো এর প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় কক্ষপথে 6টি ইলেকট্রন থাকে, মোট 6 আর 2 8টি ইলেকট্রন থাকে। তো এটা হচ্ছে অক্সিজেন পরমাণুর কেন্দ্র। তাহলে এখানে 8টি প্রোটন আছে। তো আপনাদের জন্য কাজ থাকলো এর ভর সংখ্যা কত এবং এখানে নিউট্রন আছে কতগুলো এটা খুঁজে বের করা। তো এই 8টি প্রোটন আর সঙ্গত কারণে 8টি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রদক্ষিণশীল থাকবে। এই মূলত একটি অক্সিজেনের পরমাণু এবং এর ভেতরে যে কণাগুলো থাকে সেগুলো কিভাবে থাকে সেটা দেখানোর জন্যই যে 8টি প্রোটন এবং নিউট্রনগুলো একসাথে এখানে অবস্থান করে এবং ঠিক সমান সংখ্যক কণাগুলো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারপাশে বাইরে থেকে প্রদক্ষিণ করে। তাহলে পরমাণুর ভেতরের কণা সম্পর্কে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পরমাণুর ভেতরে যে কেন্দ্র থাকে, কেন্দ্রের বাইরে ঘূর্ণায়মান অঞ্চলে ইলেকট্রনগুলো আবর্তন করে। আরও একটি উদাহরণ দিয়ে আমরা বিষয়টা সম্পর্কে ক্লিয়ার হতে পারবো। আমাদের মূল শেখার উদ্দেশ্য হচ্ছে যে পরমাণুর ভেতরে কণাগুলো কিভাবে থাকে। তো আমরা সোডিয়ামকে এখানে বেছে নেই। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23। ভর সংখ্যা কি যদিও সেটা আমরা এখন আলোচনা করিনি, কিন্তু আমাদের আলোচনার সুবিধার জন্য আমরা জিনিসটা একটু দেখি যে একটি সোডিয়াম পরমাণু, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে এর কেন্দ্রে 11টি প্রোটন থাকবে এবং 12টি নিউট্রন থাকবে। এই 11 এবং 12 এই যে সম্মিলিত সংখ্যা এটাকেই আমরা বলছি ভর সংখ্যা। তো যেহেতু সামগ্রিকভাবে একটি পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ সামগ্রিকভাবে একটি পরমাণুতে কোনো চার্জ থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? কারণ যদি থাকে তাহলে পরমাণুর স্থায়িত্ব নষ্ট হবে। কারণ চার্জযুক্ত পরমাণু বা আধানযুক্ত পরমাণু আসলে প্রকৃতিতে মুক্তভাবে অবস্থান করতে পারে না। ইনফ্যাক্ট পরমাণু প্রকৃতিতে মুক্তভাবে অবস্থান করতে পারে না। তারা হয়তো অণু হিসেবে থাকবে অথবা অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে থাকবে। তো এখানে একটা জিনিস আমরা দেখি যে যেহেতু 11টি প্রোটন এবং প্রোটনের চার্জ ধনাত্মক, তাহলে অবশ্যই 11টা ধনাত্মক চার্জকে প্রশমিত করতে গেলে অবশ্যই 11টি ঋণাত্মক চার্জ লাগবে। তো আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। তো এই 11টি ইলেকট্রন 2, 8, 1 এই পর্যায়ে বাইরে ঘূর্ণায়মান থাকে। এখানে থাকে 2টি, পরবর্তী কক্ষপথে থাকে 8টি এবং সর্বশেষ যে কক্ষপথ থাকে সেখানে থাকে 1টি। তো এটা মূলত যদিও আমরা এখনো আলোচনা করিনি, শুধু জানার সুবিধার জন্য যে এটা একটি পরমাণুর ভেতরে কণাগুলো কিভাবে বিন্যস্ত থাকে। একেবারে কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, এটা হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। এটাই হচ্ছে আসলে একদম বেসিক বা মৌলিক বিষয়। তাহলে পরমাণুর ভেতরে যে 3টা কণা থাকে এ বিষয়ে আপাতত আমাদের আর কোনো সন্দেহ নেই, যদিও আরও অনেক কণা থাকে, কারণ শুধু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়াও বিজ্ঞানীরা আরও অনেক কণা এবং প্রতিকণা আবিষ্কার করেছেন। সেই পড়াটা আমরা পরবর্তীতে যখন আরেকটু অ্যাডভান্স লেভেলে ঢুকবো তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব। এখন আমরা ওদিকে না যাই। তো এবার চলে আসি। তাহলে এখন তো দেখলাম যে পরমাণুর ভেতরে আসলে কণাগুলো কিভাবে থাকে। কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন আর কেন্দ্রের চারপাশে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। কিন্তু আসলে আমরা যেটা জানি না যে পরমাণুর মধ্যে যে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে, এরা যে আসলে কি সেটা সম্পর্কে তো আসলে এখনও আমরা সঠিকভাবে জানি না। তো দেখি একটু
ইলেকট্রন আসলে কি। পরমাণুর একদম মৌলিক বা ক্ষুদ্রতম যে কণাগুলো আছে তার মধ্যে ইলেকট্রন হচ্ছে সর্বাপেক্ষা ছোট। এটাকে আমরা ই মাইনাস দিয়ে প্রকাশ করি। মাইনাস চিহ্নটা নির্দেশ করে যে এটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং এর চার্জের পরিমাণ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর আবার ভরও আছে, তবে এর ভর এর কেন্দ্রে যে প্রোটন মানে পরমাণুর কেন্দ্রে যে প্রোটন অবস্থান করে সেই ভরের চাইতে অত্যন্ত অত্যন্ত নগণ্য। তারপরেও এর একটা ভর আছে, এখানে আমরা লিখি 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এটাকে যদি আমরা কেজিতে পরিণত করি তাহলে 9.11 ইন্টু 10⁻31 কিলোগ্রাম বা কেজি। ইনফ্যাক্ট একটি ইলেকট্রন পরমাণুর ভেতরে যে ইলেকট্রন অবস্থান করে, একটি ইলেকট্রন একটি প্রোটনের প্রায় 2000 ভাগের 1 ভাগ ভর বিশিষ্ট, অর্থাৎ অত্যন্ত হালকা এবং আপেক্ষিকভাবে আমরা এই ভরকে শূন্য ধরি। তো যেমন প্রোটন নিয়ে এবার একটু আলোচনা করা যাক। প্রোটন ইলেকট্রনের আপেক্ষিক আধান -1.6, ইলেকট্রনের মোট আধান -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। সেখানে প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করি। প্রোটনের আধান হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এবং এর ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম অথবা 1.67 ইন্টু 10⁻⁻27 কিলোগ্রাম। তো এই জিনিসটাকে যদি আমরা এই জিনিসটা দিয়ে ভাগ করি তাহলে দেখা যাবে যে আমাদের ইলেকট্রনটি এই প্রোটনের প্রায় 1837 বা 1838 ভাগের 1 ভাগ, মানে প্রায় 2000 ভাগের 1 ভাগ ভর বিশিষ্ট হচ্ছে আমাদের ইলেকট্রন। অর্থাৎ একটি প্রোটন একটি ইলেকট্রনের চাইতে প্রায় 2000 গুণ বেশি ভারী। তো বাকি থেকে গেল আমাদের নিউট্রন। নিউট্রনের বিষয় হচ্ছে এর কোনো চার্জ নেই। নিউট্রাল, চার্জবিহীন, অর্থাৎ এর চার্জ হচ্ছে 0, কিন্তু ভর আছে। ভর হচ্ছে এই প্রোটনের চাইতে সামান্য বেশি, 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এটা হলো আমাদের নিউট্রনের ওজন এবং চার্জ। তো আপেক্ষিকভাবে প্রোটনের চার্জকে আমরা +1 ধরি, ইলেকট্রনের চার্জকে আমরা -1 ধরি এবং নিউট্রন হচ্ছে চার্জবিহীন এবং এর আপেক্ষিক ভর আমাদের প্রোটনের আমরা কাছাকাছি ধরি। এখানে সামান্য স্লাইট একটু ডিফারেন্স, হ্যাঁ, এটা আসলে ক্ষুদ্রের চাইতে ক্ষুদ্রতর, তাই এটাকে আসলে এভাবে দৃষ্টিগ্রাহ্য হিসেবে আর ধরা হয় না। তাহলে আমরা পরমাণুর ভেতরের কণা সম্পর্কে আমাদের আলোচনা শেষ করলাম। আমরা দেখতে পেলাম যে পরমাণুর ভেতরে ইলেকট্রন থাকে, প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এবং এর আপেক্ষিক পারমাণবিক আধান -1, আর একটি ইলেকট্রন একটি প্রোটনের চাইতে প্রায় 2000 ভাগের কাছাকাছি, 2000 ভাগের 1 ভাগের কাছাকাছি ভর বিশিষ্ট। একটু স্পেসিফিক বলে প্রায় 1838 ভাগের 1 ভাগ। প্রোটনের চার্জের পরিমাণ +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব এবং এর ভর হচ্ছে 1.67 ইন্টু 10⁻⁻24 গ্রাম এবং এটার এর সাথে যে নিউট্রন অবস্থান করে তার আপেক্ষিক আধান 0, তার কোনো নেই, আধান নেই এবং তার ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এরপরে আমরা দেখব পারমাণবিক সংখ্যা কাকে বলে। পারমাণবিক সংখ্যা স্পেসিফিক বললে বা সংক্ষেপে বললে পারমাণবিক সংখ্যা হচ্ছে একটি পরমাণুর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে তার সংখ্যা।
তো পারমাণবিক সংখ্যা কিন্তু একটি মৌলের অত্যন্ত মৌলিক বা বেসিক একটা ব্যাপার। কেন? কারণ পারমাণবিক সংখ্যা দিয়ে আমরা আসলে ওই মৌলটাকে আইডেন্টিফাই করতে পারি। হাইড্রোজেন কেন্দ্রে একটি পরমাণু আছে, তো একটি পরমাণু থাকার কারণে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। এরপরে হচ্ছে হিলিয়াম, তার কেন্দ্রে 2টি প্রোটন আছে, 2টি প্রোটন থাকার কারণে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। লিথিয়াম কেন্দ্রে 3টি প্রোটন আছে, তাই তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। বেরিলিয়াম 4টি আছে, তাই 4। এইভাবে 118তম যে মৌলটি আমরা রাসায়নিক গবেষণাগারে পার্টিকেল অ্যাক্সেলারেটরে তৈরি করেছি, সেটায় 118টি প্রোটন আছে কেন্দ্রে। তো সামগ্রিকভাবে ভর আধান শূন্য রাখার জন্য অবশ্যই তাদের বাইরে সমান সংখ্যক ইলেকট্রন ঘূর্ণায়মান থাকতে হবে, এই বিষয়টা কিন্তু মনে রাখা প্রয়োজন। তো পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটি পরমাণুর কেন্দ্রে ঠিক যতগুলো প্রোটন থাকে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। একটু আগে আমরা সোডিয়াম নিয়ে আলোচনা করেছি, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। এই সোডিয়াম পরমাণুর কেন্দ্রে 11টি প্রোটন আছে। সোডিয়াম পরমাণুর কেন্দ্রে 11টি প্রোটন বা 11টি ধনাত্মক চার্জ আছে। তো এই 11টি ধনাত্মক চার্জ থাকার কারণে এর বাইরে 11টি ইলেকট্রন কিন্তু থাকতে হবে। 11টি ইলেকট্রন থাকতে হবে, 2, এখানে 8, 10টি, আর সর্ববহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন কিন্তু থাকবে। আমাদের কিন্তু অবশ্যই এখানে মাইনাস চিহ্নটা দেওয়া উচিত, না হলে কিন্তু এটা বোঝা যাবে না আসলে। তাহলে পারমাণবিক সংখ্যা বিষয়টা খুবই সিম্পল, এটা নিয়ে আসলে খুব জটিলতার কিছু নেই, প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। একটি পরমাণুর কেন্দ্রে ঠিক যতগুলো প্রোটন থাকে সেটাই তার পারমাণবিক সংখ্যা নির্দেশ করে, এবং পারমাণবিক সংখ্যা মৌলের অত্যন্ত বেসিক একটা বিষয়, অর্থাৎ এই পরিচয় দিয়ে আমরা চিনতে পারি যে এটা কোন মৌলের পরমাণু। তো আমরা যদি আমাদেরকে বলা হয় যে অমুক একটি মৌল, তার কেন্দ্রে প্রোটন আছে এতটি, তুমি বলো যে এটা আসলে কোন মৌল বা কোন মৌলের পরমাণু, তাহলে কিন্তু আমরা যদি পারমাণবিক সংখ্যা জানা থাকে যে ওই নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা কার, তাহলে সহসাই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে সেটা আসলে কোন মৌলের পরমাণু। তাহলে পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তো সোডিয়ামের জেড মানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, এর অর্থ হচ্ছে 11। আচ্ছা, এরপরে আসি আমরা, পারমাণবিক সংখ্যা হয়ে গেল, সর্বশেষ হচ্ছে আমাদের ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা মাস নাম্বার বলি, পারমাণবিক সংখ্যাকে আমরা অ্যাটমিক নাম্বার বলি। তো ভর সংখ্যা কি? একটু আগে আমরা দেখেছিলাম যে সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, এবং অর্থাৎ এর 11টি প্রোটন আছে কেন্দ্রে, এবং কেন্দ্রের বাইরে 11টি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। এটা অবশ্য আমাদের এখনই প্রয়োজন না, এবং এদের কেন্দ্রে 12টি নিউট্রন আছে। তো এই প্রোটন এবং নিউট্রনের সম্মিলিত সংখ্যা যদি এদেরকে আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে 23। তাহলে এই 23 হচ্ছে ভর সংখ্যা। তাহলে একটু খেয়াল করে দেখি আমরা এই জিনিসটাকে কিভাবে লিখি। এটা লেখার একটা পদ্ধতি আছে। সোডিয়াম অর্থাৎ আমরা যার সম্পর্কে লিখছি তার প্রতীক, উপরে লেখা হয় ভর সংখ্যা 23, নিচে লিখবো আমরা পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড, এটা হচ্ছে 11, জেডের মান 11। পারমাণবিক সংখ্যা মাস নাম্বার, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ হচ্ছে 23। তাহলে আমরা যদি এ থেকে জেডকে বাদ দেই তাহলে 23 বিয়োগ 11 সমান হচ্ছে 12। এটা হচ্ছে আমাদের নিউট্রনের সংখ্যা। খুব সিম্পল, তাই না? তো মোটামুটি প্রথম পর্বে এই ছিল আমাদের আলোচনা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের মূল আকর্ষণ থাকবে রাদারফোর্ডের পরমাণু মডেল, বোরের পরমাণু মডেল, পারমাণবিক বর্ণালী প্রভৃতি। তো যে জিনিসটা আজকে আমরা সম্পন্ন করলাম এটা নিয়ে একটু রিভিশন করতে হবে, এবং এখানে কিছু কাজ আছে, কাজগুলো করতে হবে। এগুলো খুবই সোজা, যদি এই পুরো অধ্যায়ের আলোচনাটা আমরা সহজভাবে বুঝে থাকি, আপনারা যদি সহজে বুঝতে পারেন, তাহলে আশা করি আমাদের পরবর্তী আলোচনাগুলো করতে আরও অনেক অনেক বেশি সহজ হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের প্রথম পর্বের কাজ আমরা মোটামুটি শেষ করে ফেলেছি। তো এই আলোচনার ভেতরেও যদি কারোর কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে মেইল করতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল নাম্বারে, এবং আমাকে জানাতে পারেন যে কী অসুবিধা আপনারা ফেস করছেন।
আর পরবর্তী পর্বগুলো ভালো করে বোঝার জন্য অবশ্যই এগুলো একটু ভালো করে স্টাডি করার কোনো বিকল্প নেই। তো সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি। আমি মুস্তাফা ইমরান বিদায় নিচ্ছি, আবার দেখা হবে।